আসসালামু আলাইকুম। আমরা অস্থিত পৃথিবী চ্যাপ্টারটা রিভিশন শুরু করেছিলাম আগের সপ্তাহে, এবং আমরা এই চ্যাপ্টারের ভূমিকম্পটা আলোচনা করব বলেছিলাম। এর আগে আমাদের আগ্নেয়গিরিটা মানে অস্থিত পৃথিবীর যে আগ্নেয়গিরি পার্টটা সেটা আলোচনা হয়ে গেছে। তো আজকে আমরা বলেছিলাম ভূমিকম্পটা আলোচনা করব। তো দেখো, ভূমিকম্প কি এটা তোমরা সবাই জানো, এটা এর আগে হয়েছে। ভূমিকম্প হচ্ছে ভূ অভ্যন্তরে কোনো শক্তি যখন মুক্তি পেতে যায় এবং তার ফলে ভূ অভ্যন্তরে কম্পনের সৃষ্টি হয়, এবং ওই কম্পন যখন পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় তখন সেটাকে বলা হয় ভূমিকম্প, তাই তো? তো পৃথিবীর অভ্যন্তরে যেখানে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র বা ফোকাস বলা হয়, সেন্টারও বলা হয়, ভূমিকম্পের সেন্টার বা ফোকাস। এবং সেই ভূমিকম্পের কেন্দ্র থেকে ভূমিকম্পটা যখন পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে এবং যেখানে এসে প্রথম পৌঁছাচ্ছে সেটাকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র। এরকম ধরে নাও, এক ভূপৃষ্ঠটা যদি এরকম ধরে নাও, এখানে যদি ভূমিকম্পটা তৈরি হচ্ছে, একটা কম্পন সৃষ্টি হচ্ছে, এটা ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগে কোনো একটা অংশে ভূমিকম্পন শুরু হচ্ছে, সেটাকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র। এটা হচ্ছে কেন্দ্র, এবং এই কেন্দ্র থেকে ভূমিকম্পটা যখন তরঙ্গটা পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছে যাচ্ছে, মানে ধরে নাও এখানে পৌঁছালো প্রথমে, তখন এটাকে বলা হয় ভূমিকম্পের উপকেন্দ্র। এটা কেন্দ্র, এটা হচ্ছে উপকেন্দ্র, তাই তো? তো ভূমিকম্প কি এটা আমরা জানলাম, ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র এটাও আমরা জানলাম। ভূমিকম্প কেন হয় এটাও আমরা জানি, তবু আমরা বলছি। দেখো, ভূমিকম্প মানে বেশিরভাগ ভূমিকম্প হয় পাত সীমানা বরাবর, তাই তো? আমরা জানি যে 3টি পাত সীমানা রয়েছে, যেমন অভিসারী পাত সীমানা, অপসারী পাত সীমানা এবং নিরপেক্ষ পাত সীমানা, তাই তো? আগের ক্লাসে আমরা বলেছিলাম। তো এই 3টে পাত সীমানাতেই ভূমিকম্প হয়। বেশিরভাগ ভূমিকম্পগুলো এই 3টে পাত সীমানাতেই হয়। তবে অভিসারী পাত সীমানা বেশি ভূমিকম্প প্রবণ, কারণ সেই অঞ্চলগুলোতেই বেশি ভূমিকম্প দেখা যায়, এবং এই 3টেই পাত সীমানা বরাবর বেশিরভাগ আগ্নেয়গিরিগুলো অবস্থান করছে এবং সেই অঞ্চলে ভূমিকম্প হয়ে থাকছে। এগুলি হচ্ছে পৃথিবীর দুর্বলতম স্থান, তাই তো? শুধুমাত্র পাত চলাচলের জন্য নয়, এছাড়াও আরও অন্যান্য কারণেও ভূমিকম্প হয়। এগুলো আমরা জানি। কি কি কারণ বলতো? দেখো, পৃথিবী পৃষ্ঠে এত বড় বড় বিল্ডিং তৈরি করা হচ্ছে, এত জনসংখ্যার চাপ, তো তার ফলে এই যে বড় বড় বিল্ডিং, এগুলো তো পৃথিবী পৃষ্ঠে চাপ সৃষ্টি করছে, তাই না? তো এই চাপ ভূ অভ্যন্তরে অনেক প্রচুর চাপ দিচ্ছে। তো সেই চাপটা যখন মুক্ত হতে চায়, তো তখনই ভূমিকম্প অনুভূত হয়, কম্পনের সৃষ্টি হয়, তাই তো? তো এটা আমরা বলতে পারি যে ভূমিকম্প সৃষ্টির একটা কারণ হচ্ছে এই জনসংখ্যার চাপ, বড় বড় বিল্ডিং, এইসবের চাপ, তাই তো? তারপর আর কি কারণ হতে পারে ভূমিকম্প সৃষ্টির? আরও কারণ, যেমন এগুলো মনুষ্য সৃষ্ট কারণ আমি বলছি, যেগুলো বলছি আমি। যেমন ধরো, কোথাও অনেক বড় ড্যাম তৈরি করা হলো, তো তার ফলে মানে জলাধার নির্মাণ করা হলো, তো এই যে বিপুল জলরাশির চাপ, এই বিপুল জলরাশির চাপের ফলে ভূমিকম্প হয়। তারপর ধরো, পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হচ্ছে, পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করার ফলে সেখানে ধস হয়, ডিনামাইট বোমা ফাটানো হয় খনি অঞ্চলে, তো এর ফলে ভূমিকম্প হয়, তাই তো? তো এইসব কারণে ভূমিকম্প হয়। তারপর দেখো, পৃথিবীর অভ্যন্তরে মানে সমুদ্রের তলে যখন কোথাও ভূমিকম্প হচ্ছে, তো সেই ভূমিকম্পটা সুনামিতে পরিণত হচ্ছে, তাই তো? সমুদ্রের নিচে যখন ভূমিকম্প হচ্ছে তখন সমুদ্রের জলরাশি কি হচ্ছে, উপকূল অঞ্চলে আছড়ে পড়ছে, তো সেটাকে আমরা সুনামি বলি। তো এভাবেও ভূমিকম্প হচ্ছে। তারপর দেখো, একটা প্রাকৃতিক কারণ বলি, যেমন কোনো অঞ্চলে যখন আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, প্রচণ্ড বিস্ফোরণ করে যখন আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে, তার ফলে ভূমি কেঁপে ওঠে এবং ভূমিকম্প হয়, তাই তো? এগুলো হচ্ছে ভূমিকম্পের কারণ। এরপর ভূমিকম্পের ফলাফল একটু বলি আমরা। ভূমিকম্পের ফলে কি হয় দেখো, আমরা জানি যে ভূমিকম্পের ফলে ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়,
অনেক মানুষের প্রাণহানি হয়, অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ আহত হয়। তারপরে ভূমিকম্পের ফলে কোনো ফাটল বরাবর গরম জল বেরিয়ে আসে বা গরম লাভা বেরিয়ে আসে ভূ অভ্যন্তর থেকে। তারপরে ভূমিকম্পের ফলে কোনো একটা উঁচু জায়গা নিচে বসে যেতে পারে, আবার কোনো নিচু জায়গা উপরে উঠতে পারে, এরকমও হয়, তাই না? নদীর দিক পরিবর্তন হতে পারে ভূমিকম্পের ফলে। তারপরে এই সমুদ্রে সুনামি হয়, এটা তো বললাম আমি। তারপর দেখো ভূমিকম্পের ফলে অনেক পশু পাখিরও ক্ষয়ক্ষতি হয়, পশু পাখিরাও বাসস্থান হারা হয়। ভূমিকম্পের ফলে যেমন মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, এবং এর কিছু ভূমিকম্পের সেরকম কিছু ভালো দিক নেই ভূমিকম্পের, তবুও একটা আমরা বলতে পারি যে ভূমিকম্পের ফলে নতুন কোনো ভূখণ্ড তৈরি হয়, মানে কোনো সমুদ্রের নিচের কোনো একটা ভূমি সেটা ভূমিকম্পের ফলে ওপরে উঠে এলো, এর ফলে নতুন একটা ভূমির সৃষ্টি হলো, এরকম হতে পারে। তো এটা হচ্ছে একটা কারণ। তারপর নদীর দিক পরিবর্তন করে কোনো একটা অঞ্চলে যেখানে নদী নেই সেই অঞ্চলে নদী দিক পরিবর্তন করে প্রবাহিত হতে পারে, এটা একটা সুফল বলতে পারি ভূমিকম্পের। তো বেশিরভাগটাই হচ্ছে ভূমিকম্পের কুফল বেশি, সুফল তো মানে এই দুটো আমি বললাম, সুফল খুবই কম, ভূমিকম্পের কুফল বেশি। অনেক মানুষ মারা যায়, মানুষের প্রাণহানি হয়, ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, এসব হয়। বিশাল বড় বড় শহরও ধ্বংস হয়ে যেতে পারে ভূমিকম্পের ফলে। এই যে যেরকম গুজরাটের ভূত শহরটি ভূমিকম্পের ফলে ধ্বংস হয়ে গেছে, তোমরা জানো, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল ভূত শহরটিতে। তারপর দেখো উত্তর আমেরিকার, না উত্তর আমেরিকা নয়, দক্ষিণ আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস বলে যে শহরটি, সেই শহরটা ভূমিকম্পের ফলে, মানে ওই অঞ্চলটা ভূমিকম্প প্রবণ অঞ্চল, সান আন্দ্রি চ্যুতির বরাবর ওই অঞ্চলটা অবস্থিত। সান আন্দ্রি চ্যুতিতে আমরা জানি যে অঞ্চল চ্যুতির দ্বারা সৃষ্ট, যেখানে চ্যুতি রয়েছে, তো সেই অঞ্চল ভূমিকম্প প্রবণ, তাই না? তো তার ফলে লস অ্যাঞ্জেলস শহরটা খুবই মনোরম হলেও ওই শহরটা ঝুঁকিপূর্ণ, যেহেতু ভূমিকম্প প্রবণ সেই জন্য ওই শহরটা মানুষের জন্য খুবই ঝুঁকিপূর্ণ আর কি। তো যাই হোক, এই ভূমিকম্পের কারণ আর ফলাফল আমি বললাম। তারপর দেখো ভূমিকম্প মানে কোনো একটা পুকুরে যদি আমরা কোনো ঢিল ছুঁড়ে ফেলি, তাহলে দেখবে ওই যেখানে ঢিলটা ছোড়া হলো সেখান থেকে ওই তরঙ্গটা চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে যায়, তাই না? আস্তে আস্তে ছোট থেকে বড় হতে হতে থাকে, এটা তোমরা দেখেছো পুকুরে ঢিল ছুঁড়লে বুঝতে পারবে। তো ঠিক সেরকম ভূমিকম্পটাও তাই, ভূমিকম্পটা যখন কেন্দ্র থেকে উপকেন্দ্রে এসে পৌঁছাচ্ছে এবং উপকেন্দ্র থেকে ভূমিকম্পটা তরঙ্গের আকারে চারিদিকে ছড়িয়ে পড়ছে, তো এটাকে বলা হয় সেসমিক ওয়েভ বা ভূমিকম্প তরঙ্গ। ভূমিকম্প তরঙ্গকে 3 ভাগে ভাগ করা যায়, তোমরা জানো। একটা হচ্ছে প্রাইমারি ওয়েভ বা পি ওয়েভ, যেটাকে প্রাথমিক তরঙ্গ বলা হয়। তারপর হচ্ছে সেকেন্ডারি ওয়েভ, এটাকে এস তরঙ্গ বলা হয় বা দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ। তারপর আরেকটা হচ্ছে লেভেল ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ, এটাকে আবার পৃষ্ঠ তরঙ্গকে আবার 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে লাভ তরঙ্গ ও র্যালে তরঙ্গ। দেখো প্রাইমারি ওয়েভ বা পি তরঙ্গ বা প্রাথমিক তরঙ্গ হচ্ছে খুবই দ্রুত গতিশীল, এর গতিবেগটা খুব বেশি, এবং এই প্রাইমারি ওয়েভ সব মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে, যেমন কঠিন, গ্যাসীয় এবং তরল, এই 3টে মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে। এর গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে বুঝতে পারছো কত দ্রুত এই তরঙ্গটা প্রবাহিত হয়, এবং এটা পৃথিবী পৃষ্ঠের মানে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে প্রবাহিত হয়। তারপর দেখো দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ বা এস ওয়েভ যেটাকে বলা হয়, এটা হচ্ছে শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটা গ্যাসীয় এবং তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না। এর গতিবেগ প্রাইমারি ওয়েভের থেকে কম, এর গতিবেগ 3 থেকে 5 কিলোমিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে পৃষ্ঠ তরঙ্গ, এই তরঙ্গটা পৃষ্ঠ বরাবর প্রবাহিত হয়, মানে উপতরঙ্গ থেকে পৃষ্ঠ বরাবর প্রবাহিত হয়। এই তরঙ্গকে 2 ভাগে ভাগ করা হয়, এটা একটা হচ্ছে লাভ তরঙ্গ আর একটা হচ্ছে র্যালে তরঙ্গ। ভূপৃষ্ঠের বেশিরভাগ ক্ষয়ক্ষতি এই লাভ তরঙ্গ এবং র্যালে তরঙ্গের ফলেই হয়। এই তরঙ্গ খুবই ভয়ঙ্কর। এই পৃষ্ঠ তরঙ্গের গতিবেগ হচ্ছে 3 থেকে 4 কিলোমিটার পার সেকেন্ড। তো এই 3টে তরঙ্গ তোমরা ভালো করে পড়বে।
দেখো ভূমিকম্পের গতিবিধি, ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্র, ভূমিকম্পের তীব্রতা, এগুলো পরিমাপ করার একটা যন্ত্র আছে। কি বলতো? তোমরা সবাই জানো সেটার যন্ত্রটার নাম হচ্ছে সিসমোগ্রাফ, তাই তো? সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্র, ভূমিকম্প সম্পর্কে ডিটেলস জানা যায়, ডিটেলস আমরা জানতে পারি। মানে কোনো একটা অঞ্চলে যদি ভূমিকম্প হয়, সেই অঞ্চলে একাধিক সিসমোগ্রাফ যন্ত্র বসিয়ে নিখুঁতভাবে আমরা তথ্য পাই সেই অঞ্চলে ভূমিকম্প সম্পর্কে। এবং ভূমিকম্পের তীব্রতা মাপার একটা স্কেল রয়েছে যেটাকে বলা হয় রিক্টার স্কেল। ওই স্কেলের সাহায্যে একটা সূচক মাত্রা থাকে 0 থেকে 10 পর্যন্ত। তো এই চার্লস রিক্টার বলে একজন বিজ্ঞানী এই স্কেল প্রথম আবিষ্কার করেন, ভূমিকম্প তীব্রতা মাপার একটা স্কেল, যার নাম হচ্ছে রিক্টার স্কেল। তো এর সূচক হচ্ছে 0 থেকে 10। তো প্রত্যেকটা সূচক মানে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, একটা থেকে আরেকটা মানে 1টা থেকে 2টা অনেক বেশি, মানে 10 গুণ বেশি শক্তিশালী হয়। মানে কোথাও যদি ভূমিকম্পের মাত্রা হয় 1 এবং তারপর কোথাও যদি হয় 2, তাহলে 1 থেকে, যেখানে 1 ভূমিকম্পের মাত্রা হলো 1, যেখানে 2 হয়েছে সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা এবং শক্তিশালী হচ্ছে 10 গুণ বেশি। মানে 1-এর থেকে দ্বিতীয়টা হচ্ছে 10 গুণ বেশি শক্তিশালী। মানে প্রত্যেকটা ভূমিকম্পে দেখো সূচকটা দেখলেই বুঝতে পারবে তোমরা, 0 থেকে 1 হচ্ছে এর থেকে 10 গুণ বেশি, 1 থেকে 2 হচ্ছে তার থেকে আরও 10 গুণ বেশি শক্তিশালী, 2 থেকে 3টা হচ্ছে আরও শক্তিশালী, আরও 10 গুণ বেশি শক্তিশালী। তো এটা হচ্ছে ভূমিকম্প তীব্রতা মাপার একটা স্কেল। তো এটা তোমরা অনেক সময় গুলিয়ে দাও, ভূমিকম্প মাপার একটা যন্ত্র সেটা হচ্ছে সিসমোগ্রাফ, আর ভূমিকম্পের তীব্রতা মাপার যে স্কেল সেটাকে বলা হয় রিক্টার স্কেল। এই দুটো তোমরা মনে রাখবে। এখন আমরা ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলো সম্পর্কে একটু জানবো। ভূমিকম্প তরঙ্গগুলো আমরা জানলাম। ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনগুলো কিছুক্ষণ আগে আমরা বললাম, এবং এর আগের ক্লাসে আমরা বলেছি যে মানে অভিসারী পাত সীমানা, অপসারী পাত সীমানা এবং নিরপেক্ষ পাত সীমানা, এই 3টে পাত সীমানার কথা আমি বলেছি। তো এই পাত সীমানা বরাবর আগ্নেয়গিরি এবং ভূমিকম্প বেশি হয়ে থাকে, মানে অগ্নুৎপাত এবং ভূমিকম্প বেশি হয়ে থাকে, তাই তো? এটা আমরা বলেছিলাম। এবং প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলার কথাও আমরা বলেছিলাম। তো প্রশান্ত মহাসাগরকে ঘিরে তার চারপাশে বলয় আকারে আগ্নেয়গিরিগুলো অবস্থান করছে। তো সেই যে আগ্নেয়গিরিগুলো অবস্থান করছে, ওই আগ্নেয়গিরি বরাবর অঞ্চলটা হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। পৃথিবীর মধ্যে এই অঞ্চলটা হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। এবং এছাড়া ওই যে 3টে পাত সীমানা রয়েছে, সেই পাত সীমানা বরাবর প্রচুর অগ্নুৎপাত এবং ভূমিকম্প হয়ে থাকে। তো ওই 3টে পাত সীমানা হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। এখন আমরা জানবো যে ভারতের মধ্যে ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনগুলো। তো তোমরা জানো যে হিমালয় পার্বত্য অঞ্চল, যেটা হিমালয় পার্বত্য অঞ্চল যেহেতু পাত সীমানা বরাবর অবস্থান করছে, তো সেই অঞ্চলটা প্রচুর ভূমিকম্প প্রবণ অঞ্চল। এছাড়াও গঙ্গা ব্রহ্মপুত্র যে নদী উপত্যকা, সেই অঞ্চলটা হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। দেখো পৃথিবীর মধ্যে যে নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলগুলো, যেমন আন্দিজ, তারপর হিমালয়, এই নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলগুলো হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। এখানে যেহেতু মানে পর্বত গঠনের কাজ এখনো পর্যন্ত হয়ে চলেছে, তো সেই জন্যে এই অঞ্চলটা হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। যেমন আন্দিজ, তারপর হিমালয় পার্বত্য অঞ্চল, এগুলো হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। এখন আমরা জানবো যে ভূমিকম্পের ব্যবস্থাপনা কি। ভূমিকম্প এবং অগ্নুৎপাত এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এর ফলে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং সেটা বিপর্যয়ের রূপ ধারণ করে। অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গেলে সেটা বিপর্যয়ের রূপ ধারণ করে, তাই তো? তো ভূমিকম্পের ব্যবস্থাপনা কি সেটা আমরা জানবো। দেখো ভূমিকম্পের পূর্বাভাস আমরা জানতে পারি না, আগের থেকে এটা জানা যায় না। এটা হঠাৎ করে কোথাও কম্পন অনুভূত হয় এবং সেই কম্পন যখন মুক্ত হয় পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছয়, তার ফলে ভূমিকম্প হয়। তো তার ফলে কি হয়, ভূমিকম্পের আগাম পূর্বাভাস আমরা পাই না। মানে যখন ধরো কোথাও ঘূর্ণিঝড় হয়, কোথাও বন্যা হয়, সেটা সম্পর্কে আমরা আগাম পূর্বাভাস পাই। তো তার ফলে মানুষ অনেকটা সতর্ক হতে পারে, কিন্তু ভূমিকম্পের ফলে সেটা হয় না। ভূমিকম্পের কথা আমরা আগে থেকে জানতে পারি না,
তো তার ফলে মানুষ সতর্ক হতে পারে না। তবে কিছু কাজ মানুষ করতে পারে, যেমন যেসব অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ, যেমন পার্বত্য অঞ্চল, পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলে যেহেতু ধসের ফলে ভূমিকম্প হয়, তো সেই সব অঞ্চলে সিমেন্ট বা ইট দিয়ে বাড়ি তৈরি না করে কাঠের বাড়ি তৈরি করতে পারে। কাঠের বাড়ি অতটা ঝুঁকিপূর্ণ নয়, তো কাঠের বাড়ি করলে মানুষের ক্ষয়ক্ষতি কম হয়, মানুষের নিহত হওয়ার মানে নিহত কম হয়। আর কাঠের বাড়ি যদি ভেঙে যায় তো সেই কাঠ থেকে আবার নতুন বাড়ি সহজেই তৈরি করা যায়, তাই না? সেখানে মানুষের মৃত্যুর হারও কম হয় কাঠের বাড়ি তৈরি করলে। তো সেই জন্যই ভূমিকম্প প্রবণ অঞ্চলে কাঠের বাড়ি তৈরি করা যেতে পারে। এবং যেসব অঞ্চলগুলো ভূমিকম্প প্রবণ সেই সব অঞ্চলগুলোকে চিহ্নিত করা দরকার, চিহ্নিতকরণ করতে হবে। এবং যখন ভূমিকম্প হয়, ভূমিকম্প চলাকালীন সেই সব মানুষদেরকে, যেসব আহত মানুষ, নিহত মানুষদেরকে তাড়াতাড়ি উদ্ধার করা দরকার। উদ্ধার করার জন্য একটা টিম তৈরি করা হয়, তো সেই টিম গিয়ে তাদেরকে উদ্ধার করে, এগুলো করা দরকার। এবং তাদেরকে ত্রাণ সামগ্রী দান করা উচিত, দ্রুত ত্রাণ সামগ্রী সরবরাহ করা উচিত, জল, পানীয় জল, খাদ্য, তাদেরকে বাসস্থান মানে ওখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া দরকার। তো এই কাজগুলো আমরা করতে পারি, মানে ভূমিকম্পের ব্যবস্থাপনা এটাই আমরা করতে পারি। কিন্তু আগের থেকে যেহেতু ভূমিকম্প সম্পর্কে জানা যায় না, সেজন্য মানুষ আগে থেকে সতর্ক হতে পারে না। তো যাই হোক, এই ভূমিকম্পটা তোমাদের অনেক আগে হয়ে গেছে, যদিও তোমরা এটা পরীক্ষা দিয়েছো, আমি তবুও আর একটু আলোচনা করে দিলাম। এরপর তোমরা এই চ্যাপ্টার থেকে টেক্সট বইটা ভালো করে পড়বে, খুঁটিয়ে অনেক শর্ট কোশ্চেন হবে তোমাদের। এর আগে আমি বলেও দিয়েছি শর্ট কোশ্চেন, যেগুলো আমি তোমাদেরকে লিখিয়েছি শর্ট কোশ্চেন, এবং 2 নাম্বার, 3 নাম্বার, 5 নাম্বার এই চ্যাপ্টার থেকে, সেগুলো সবগুলো তোমরা ভালো করে পড়বে। আর তোমাদের সিলেবাস আমি দিয়ে দিয়েছি, 3rd অনলাইন এক্সামের সিলেবাস আমি দিয়েছি, তো সেইগুলোই ভালো করে পড়ো, খুঁটিয়ে টেক্সট বই থেকে পড়বে, টেক্সট বই থেকেই তোমাদের কোশ্চেন হবে। আর যদি কোনো অসুবিধা হয় তখন আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করবে। আর তোমরা দেখছি ভিডিও দেখছো না, খুব কমজন দেখছো, 8 জন বা 7 জন এরকম ভিডিও দেখছো। তাহলে দেখো, তোমাদেরকে এই ক্লাস করে ভিডিও করে দেখানোর কোনো মানেই হয় না তোমরা যদি না দেখতে চাও, তাই না? তো তোমরা যদি ভিডিওগুলো সবাই মিলে দেখো তবে আমাদের ভালো লাগবে, পরে ভিডিও করতেও ইচ্ছা হবে, তাই না? ক্লাস করতেও ভালো লাগবে। তো যাই হোক, তোমরা সবাই ভিডিওগুলো দেখো, আর যে পড়াগুলো দিচ্ছি সেগুলো ভালো করে পড়ো। আর এই চ্যাপ্টারে যেগুলো আগে দেওয়া হয়ে গেছে সেগুলি আবার রিভিশন করো তোমরা বারবার। আর তোমাদের যেটা পরীক্ষায় সিলেবাস দিয়েছে ওই সিলেবাসটা এখন ভালো করে পড়বে।